এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। 5 দেশ থেকে কেনা হবে 2.5 লাখ মেট্রিক টন জ্বালানি তেল। জ্বালানি আনার সেই ব্যবস্থা আমরা করছি। আমরা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব সোর্সিং আমরা করছি। পাম্পগুলোতে শৃঙ্খলা ফেরাতে ফুয়েল কার্ড বিতরণ শুরু। এখন হাতে না পাইলে বুঝতে হবে এখন ওইটা নিয়ে নাকি পাম্পে গেলে কি সুবিধা দিয়ে এখন তো ওটা অজানা আছে। ফুয়েল কার্ড পাইলে হয়তো বা যেগুলো ড্রাইভিং লাইসেন্স নাই, রেজিস্ট্রেশন নাই, সেক্ষেত্রে সে গাড়িগুলো কিন্তু পাম্পে এতটা যাইতে পারবে না, বা এখানে কার্ডটা পাবে না, তেলও পাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনামগুলো। শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস, সিদ্ধান্ত চূড়ান্ত হলে শিগগিরই প্রজ্ঞাপন। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে। মিশ্র প্রতিক্রিয়া শিক্ষক ও অভিভাবকদের। পড়াশোনাই করতে চায় না, অনলাইন ক্লাস করায় দেখা যায় আরো লেখাপড়ার ক্ষতি হবে। ক্লাস করা বাসায় থাকে অনলাইনে। ইতিমধ্যেই আমরা 604 কোটি টাকার টিকা ক্রয়ের জন্য যে প্রস্তাব আমরা পাঠিয়েছি, ক্রয় কমিটি গত বৃহস্পতিবারে অনুমোদন দিয়েছে। শাপলা চত্বর গণহত্যার মাস্টারমাইন্ড জলিল মণ্ডল জানালেন চিফ প্রসিকিউটর, অতীতের সব ক্রসফায়ারের বিচার করা হবে। সারা বাংলাদেশে এই ক্রসফায়ারের মতো অমানবিক কর্মকাণ্ড তৎকালীন সময়ে সরকার তারা করেছে। এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। আনন্দ শোভাযাত্রা নয়, পহেলা বৈশাখে এবার ফিরছে মোগল শোভাযাত্রা। নামে নয়, চিরায়ত বাংলার এই উৎসব প্রাণের, বললেন সংস্কৃতি মন্ত্রী। কুয়েতের তেল ট্যাঙ্কারে হামলার জবাবে ইরানে 2000 পাউন্ড ওজনের বোমা ফেলল যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে তেলের দামের বৃদ্ধির শঙ্কা। এবং ক্রীড়াঙ্গনকেও রাজনীতিকরণ করেছিল আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল। খেলাকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় সরকার। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বেরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবারে বিস্তারিত। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। সংকট সমাধানে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে 2,60,000 মেট্রিক টন জ্বালানি তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আর এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সৌদি, রাশিয়া, ভারত সহ 5 দেশ থেকে জ্বালানি কিনবে সরকার। জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে সারা দেশে অভিযান চালাচ্ছে জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য বলছে 3 থেকে 30 মার্চ পর্যন্ত 64 জেলায় মোট 3,559টি অভিযান পরিচালনা করা হয়েছে। মামলা হয় 191টি। জরিমানা হয়েছে 9,35,070 টাকা। সাতক্ষীরা, গাজীপুর ও চাঁদপুরে 1 করে মোট 3 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জ্বালানি তেলের বর্তমান মজুতের হিসেব দিয়েছে জ্বালানি বিভাগ। এতে বলা হয়, দেশে বর্তমানে ডিজেলের মজুত আছে 1,28,939 টন, অকটেন রয়েছে 7,940 টন, পেট্রোল 11,431 টন, জেট ফুয়েল 44,609 টন। নিয়মিত আমদানি ও খালাস প্রক্রিয়া চলমান থাকায় তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। আমরা রাত দিন পরিশ্রম করছি যাতে জ্বালানি সেক্টরে কোনো রকম সমস্যা তৈরি না হয়, আমরা যাতে মানুষকে শান্তি দিতে পারি। আমাদের সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অকটেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেকেই হয়তো G2G এটা ক্যান্সেল করতে পারে, সেটাও আমরা মাথায় রেখেছি। এটার বিকল্প কি হতে পারে সেভাবে আমরা কাজ করছি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয় জ্বালানি তেল প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, দেশে এখন পর্যন্ত কোনো জ্বালানি সংকট নেই। অসৎ প্রক্রিয়ায় তেল মজুত করে রাখার কারণে কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরি করার চেষ্টা চলছে। তেল আমদানির জন্য বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছে সরকার। জ্বালানি সংকট হতে পারে বলে আমরা
আশঙ্কা করছি বা যে সংকটটা যাতে না হয়, আমাদের তেল মজুদ আছে, জ্বালানি মজুদ আছে, সেই মজুদটা যেন আমরা আরো বাড়াতে পারি, সেই জন্য আমাদের ডিপ্লোমেসি চলছে। আমরা যে সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে আমরা অন্য সোর্স থেকে যাতে আমরা তেল আনতে পারি, সেই কাজ জ্বালানি আনতে পারি, সেই পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার, সেটা আমরা 100% করছি। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় মোট 2,60,000 মেট্রিক টন জ্বালানি তেল কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। আর ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ার কথা জানিয়ে পরিস্থিতি সামাল দিতে রাতে পাম্প বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল পাচ্ছেন না গ্রাহকরা। তেল পেতে এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন অনেকে, চরম ভোগান্তিতে বাড়ছে ক্ষোভ। আমি মাত্র আসছি, আমার সামনে প্রায় আরো 150 গাড়ি আছে, আমার পাশে আছে, আমরা আদৌ তেল পাবো কিনা এটা নিয়ে আমরা সন্দিহান। এসে বরঞ্চ এক সপ্তাহের জন্য বন্ধ দিয়ে দিলে সবাই বুঝবে যে না, তেল নাই, রাস্তাঘাটে বাড়ান যাবো না। আমি 7টা থেকে এখনো লাইনে দাঁড়ায় আছি, আমার সামনে এখনো 100 উপরে গাড়ি আছে, এখন তেল পাবো কিনা জানি না। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় সরবরাহ সংকটে পড়েছেন তারা। নিরাপত্তার স্বার্থে রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্প বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে, সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার, কারণ এই চাহিদা তো চাহিদা না, এটা হলো একটা সম্পূর্ণ প্যানিক বাইং। এদিকে শৃঙ্খলা ফেরাতে এক সপ্তাহের মধ্যে ফুয়েল পাস চালু করতে যাচ্ছে সরকার। আমরা দিন রাত 24 ঘন্টা নসিহত করছি। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। তেল নিয়ে সংকট যেন থামছেই না। প্রতিদিনই পাম্পগুলোতে তেল নিতে আসা গ্রাহকদের লম্বা লাইন। কালোবাজারি ঠেকাতে ফিলিং স্টেশনগুলোতে মনিটরিং এর পাশাপাশি নিয়োগ দেওয়া হয়েছে ট্যাগ অফিসারও। এদিকে তেল সুষ্ঠুভাবে সরবরাহের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে কয়েকটি জেলায়। আজ কার্ড দিলেও কাল থেকে নেওয়া যাবে তেল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তেল নিতে প্রতীক্ষিত গ্রাহকদের লম্বা লাইন এখন নিত্যদিনের চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষুব্ধ যানবাহন চালকরা। এ অবস্থায় ভোগান্তি কমাতে চালু করা হচ্ছে ফুয়েল কার্ড। সিরাজগঞ্জে সকাল থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু করা হয়। যানবাহনের রেজিস্ট্রেশন, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসেছেন তেল প্রত্যাশীরা। আমি আধা ঘন্টা আগে আসছি, এখানে এসে সিরিয়াল দিছি কার্ড নেওয়ার জন্য আর কি, ফুয়েল কার্ড নেওয়ার জন্য। এই যে একটা ভোগান্তি এত লোকের জন্য, কিন্তু কখন হবে তাও তো কোনো নিশ্চয়তা নাই। আর ফুয়েল কার্ড পাইলে হয়তো যেগুলো ড্রাইভিং লাইসেন্স নাই, রেজিস্ট্রেশন নাই, সেক্ষেত্রে সেই গাড়িগুলো কিন্তু পাম্পে এতটা যাইতে পারবে না, ভাই এখানে কার্ডটা পাবে না, তেলও পাবে না, তখন একটু ভোগান্তিটা কম হতে পারে। ভাই ফুয়েল কার্ডের যদি যথাযথ ব্যবহার হয় তাহলে সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে আসবে। এদিকে চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে সোমবার থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়। মঙ্গলবার সকাল থেকেই ফুয়েল কার্ড নেওয়ার জন্য উপজেলার মাঠে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ সময় প্রচন্ড ভিড়ে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন একজন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঠাকুরগাঁয়েও নো ফুয়েল কার্ড নো পেট্রোল অকটেন নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে সকাল থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জ্বালানি সাশ্রয় এবার শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস করার কথা ভাবছে সরকার। করোনাকালীন সময়ে এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। তবে শিক্ষক ও অভিভাবকেরা খানিকটা নিমরাজি হলেও এমন সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। অনলাইন ক্লাসে পাঠদান বা গ্রহণে কোনো ব্যাঘাত ঘটবে না বলে মনে করছেন তারা। করোনা মহামারীর সময় শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু হয়। করোনাকাল পেরিয়ে নতুন বাংলাদেশে দীর্ঘ বিরতির পর আবার অনলাইনে ফিরতে যাচ্ছে ক্লাস। এ নিয়ে গত কয়েকদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে ছিল গুঞ্জন। অবশেষে 3 দিন অনলাইনে ক্লাস ও 3 দিন সশরীরে ক্লাস নিতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে কথা হয় শিক্ষকদের সাথে। করোনাকালীন অভিজ্ঞতার সাথে মিলিয়ে নিজেদের মতামত জানান তারা। অনলাইনে ক্লাস করলে
যদি 5 মিনিট ক্লাস করে 1 ঘন্টা তারা অনলাইনে অন্য কিছু দেখবে। এর আগেও আমরা করোনাকালীন সময় এরকম পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমরা ওই পরিস্থিতিতে আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। এখন পরিস্থিতি যেহেতু আমাদের অনুকূলে নেই, সেহেতু আমাদের এভাবেই চলতে হবে। যদিও এই সিদ্ধান্তে খানিকটা নিমরাজি অভিভাবকরা। ক্লাসে যে পড়াশোনাগুলো হয় সেটা যদি সপ্তাহে 3 দিন অনলাইনে হয়, সেটা অবশ্যই তার যে পরীক্ষা সেটা প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে। ক্লাস করা বাসায় থাকে অনলাইনে, তবে শিক্ষার্থীরা এমন সিদ্ধান্তে খুশি। করোনায় তাদের অনেকেরই অনলাইন ক্লাসের অভিজ্ঞতা থাকায় পড়ালেখায় ব্যাঘাত ঘটবে না বলে মনে করছেন তারা। অনেক স্টুডেন্ট আছে যারা অনেক দূর থেকে আসে, তাদের জ্যামের জন্য অনেক সমস্যা হয়ে থাকে। যদি অনলাইন ক্লাস নেওয়া হয় তাহলে তাদের আগে জ্যামের সমস্যা পড়তে হবে না। সরকার যে 3 দিনে অনলাইন ক্লাসের উদ্যোগ নিয়েছে এটার সাথে আমি সহমত। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত নিলেও মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি তুলবেন তারা। সেখানে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জ্বালানি সাশ্রয়ে অনলাইন অফলাইন মিলিয়ে পাঠদানের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রীও। বলেন, সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন শিক্ষামন্ত্রী। অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব, সেটা আমরা ভাবছি। এডুকেশন সো উইল প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডেতে আমাদের মন্ত্রণালয় থেকে। তারপরে ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টার সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। সারা দেশে হামের প্রকোপ। এই রোগে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত অন্তত 38 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে টিকা কিনতে ইউনিসেফের প্রায় 600 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। মঙ্গলবার রাজশাহীতে এসব কথা বলেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী। জুনে শুরু হবে হামের টিকাদানের বিশেষ ক্যাম্পেইন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হঠাৎ হাম আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি ও মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে। হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি 27 জন। রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিচ্ছে 98 শিশু। এর মধ্যে আজ চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ভর্তি 4 শিশু। আর সিলেটেও মাত্র 5 দিনে 39 রোগীর দেহে এ রোগ শনাক্ত হয়। কুষ্টিয়ায় শনাক্ত 63, পাবনায় 6 আর শরীয়তপুর হাসপাতালে ভর্তি 3 রোগী। 22 জনের ভিতরে 3 জনের অবস্থা একটু আশঙ্কাজনক, আর বাকি 17 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। আমরা বেশি বাচ্চা 1 থেকে 3 বছরের মধ্যে এই বাচ্চাগুলো বেশি পাচ্ছে। হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে অভিভাবকদের। আমরা আতঙ্কিত, সারা দেশে ইতিমধ্যে হাম মহামারী আকার ধারণ করছে। সম্প্রতি হামে আক্রান্ত শিশুদের 1/3 বয়স 9 মাসের কম। বর্তমানে 9 মাস বয়সে শিশুদের হামের টিকা দেয়া হয়। এই কারণে হামের টিকা দেওয়ার বয়স কমিয়ে 6 মাস করার সুপারিশ করেছে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ। এদিকে পরিস্থিতি সামাল দিতে টিকা কিনতে ইউনিসেফকে প্রায় 600 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। মঙ্গলবার রাজশাহীতে এসব কথা বলেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী। ইতোমধ্যেই আমরা 604 কোটি টাকার টিকা ক্রয়ের জন্য যে প্রস্তাব আমরা পাঠিয়েছি, ক্রয় কমিটি গত বৃহস্পতিবারে অনুমোদন দিয়েছে। আমরা গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে নিজেরা গিয়ে খোঁজ নিয়েছি এবং আজকে আমরা জেনেছি এই ক্রয় অনুমোদন হয়েছে। এমন পরিস্থিতিতে সরকার নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে জুনের শুরুতে একটি বিশেষ হাম টিকাদান কর্মসূচি চালু করতে চলেছে। সোমবার জাতীয় টিকাদান কারিগরি উপদেষ্টা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে শাপলা চত্বর গণহত্যার মাস্টারমাইন্ড এমন মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার এই গণহত্যার মামলায় সাবেক ডিআইজি জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, অতীতের সকল ক্রসফায়ারের বিচার করা হবে।
শাপলা গণহত্যার মামলায় মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে। পরে আসামিকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সাবেক এই ডিআইজিকে শাপলা গণহত্যার মাস্টারমাইন্ড বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। বলেন, শাপলা চত্বরে গণহত্যার মামলায় যেই জড়িত থাকুক কাউকেই ছাড় দেওয়া হবে না। উনি আমাদের এই শাপলা চত্বর হত্যা মামলার মেইন কুশীলব। শাপলা চত্বর ঘটনায় যারা আসবে সেটা রাষ্ট্রের প্রধান ব্যক্তিও যদি হয় এবং পিয়ন পর্যন্ত যদি হয়, আমাদের তদন্ত থেকে কেউ বাদ পড়বে না। এদিকে 2015 সালে বরিশালে 2 ছাত্রদল নেতাকে ক্রসফায়ার হত্যার ঘটনায় শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, অতীতের সব ক্রসফায়ারের বিচার হবে। যেহেতু পুলিশের হেফাজতে এই 2 জন মানুষকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে বলে তাদের জিডি থেকে পাওয়া যায়, অতএব আজকে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে। যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি। এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মামলা বাণিজ্য বন্ধে দায়ের হওয়া সব মামলার কপি সংগ্রহ করছে প্রসিকিউশন। আশা করছি আর 1-2 দিনের মধ্যে সারা বাংলাদেশের এই সমস্ত মামলার কপি আমার কাছে ইনশাআল্লাহ আসবে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রার নাম দেয়ায় এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার মঙ্গল শোভাযাত্রা নামেই হবে চারুকলার শোভাযাত্রা। অন্তর্বর্তী সরকারের এই নাম পরিবর্তনের বিষয়টি ভুল সিদ্ধান্ত ছিল। আর জনগণের নির্বাচিত সরকার এবার এই বিতর্ক থেকে বের হতে চায়। সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলেন, যথাযথ মর্যাদা এবং বাংলার চিরায়ত রূপে পালন হবে এবারের পয়লা বৈশাখ। নানা বিতর্কে পহেলা বৈশাখে চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করেছিল অন্তর্বর্তী সরকার। যদিও মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত নাম ছিল, ফলে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম হয়েছিল। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের 2 মাসের মাথায় উদযাপিত হতে যাচ্ছে বাংলার চিরায়ত এই উৎসব। প্রশ্ন উঠেছে, এবার তাহলে কোন নামে হবে চারুকলার এই শোভাযাত্রা? সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিষ্কার জানালেন, এই নাম পরিবর্তনের কোনো প্রয়োজন ছিল না। এতে বিতর্ক তৈরি হয়েছে। জনগণের নির্বাচিত সরকার এই বিতর্কে যাবে না, তাই এবার হচ্ছে মঙ্গল শোভাযাত্রাই। আমরা অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকার যা করেছে সেটা তো আমরা ইনপুটও রাখবো না, কারণ তারা যেটা ভুল করেছে সেটাও আমরা জানি, তারা যেটা ভালো করেছে। আমরা তো মনে করি যে এই মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রার দেশে ধন্যবাদ জানাই, কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন হবে জানিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন, বাংলার চিরায়ত রূপে হবে এবারের পহেলা বৈশাখ উদযাপন, যেখানে অংশ নিবে সব জাতিগোষ্ঠীর মানুষ। পয়লা বৈশাখ পালিত হবে, এটা মূল কথা শোনেন। যথাযোগ্য মর্যাদায় চিরায়ত ধারায় এটা পালিত হবে। সবকে নিয়ে আমরা একটা সমন্বিত মিটিং করেছি। মিটিং করে আমরা এটা ঠিক আগের মর্যাদায় আমরা এটা করব। এখানে আপনার শোভাযাত্রা হবে, এখানে আলপনা আঁকা হবে, এখানে গান বাজনা হবে, এখানে মেলা হবে। দীর্ঘ বছরের বাংলার ঐতিহ্য পালনের রেওয়াজ প্রসঙ্গে সংস্কৃতি মন্ত্রী বলেন, এখানে নামের চেয়ে উৎসব বড়। এই উৎসবে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করাই হবে সরকারের লক্ষ্য। শানাজি আসপিন, নিউজ 24, ঢাকা। চলমান জ্বালানি সংকট বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির ভঙ্গুরতা আরও বাড়িয়ে তুলছে, এমন মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এতে রাজস্ব স্থিতিশীলতা, বৈশ্বিক ভারসাম্য ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ওপর ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের চুক্তি অন্যান্য দেশের সাথে বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি করেছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার ওপর নির্ভরতা ও ভর্তুকির বড় অঙ্ক বাড়তি চাপ তৈরি করছে দেশের অর্থনীতিতে। বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির ফলে বছরে প্রায় $4.8 বিলিয়ন অতিরিক্ত আমদানি ব্যয় হতে পারে বাংলাদেশের, যা জিডিপির প্রায় 1.1% সমান। এতে চলতি হিসাবের ঘাটতি আশঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে বলে শঙ্কা অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের।
বৈশ্বিক যে সমস্যা এখন ভিতরে আমরা ঢুকেছি এটা ব্যাখ্যা করার অপেক্ষা রাখে না। যে নতুন পরিস্থিতি হচ্ছে এগুলি সবগুলো আমার যে সমস্ত দুর্বলতাগুলো ছিল এই দুর্বলতাগুলোকে আরো বেশি প্রকট করে তুলছে। প্রায় ৫৫,৬০০ কোটি টাকার আর্থিক ঘাটতি সামাল দিতে জেট ফুয়েলের মতো কিছু ক্ষেত্রে মূল্য সমন্বয় করা হয়েছে। তবে মূল্যস্ফীতির বেড়ে যাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক দামের চাপ দেশীয় বাজারে প্রয়োগ করতে পারছে না সরকার। ডক্টর দেবপ্রিয় বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তির কিছু বিধান বাংলাদেশের জ্বালানি আমদানি কৌশলকে ক্রমশ সীমিত করে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তির অধীনে যেই প্রতিযোগিতায় নাই, বাজার প্রতিযোগিতায় নাই এমন অর্থনীতির সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসে কিনা, বিশেষ করে চীন এবং রাশিয়ার থেকে আমাদের অন্যান্য সরবরাহ আনার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা হয় কিনা, এইটা এখন সরকারের বিবেচ্য বিষয়। অর্থাৎ অর্থনীতির সাথে এখন বৈদেশিক নীতি কিন্তু যুক্ত হয়ে গেছে। এইটি হলো বর্তমানে জিও স্ট্র্যাটেজিক কম্পালশন আমরা বলি, ভূ রাজনৈতিক সীমাবদ্ধতা আমাদের কাছে একটা আছে। চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী বাজেটে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিয়ে স্পষ্ট কৌশল নির্ধারণের তাগিদ দিয়েছে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে হলে বর্তমান সরকারের নিজস্ব কমিশন গঠন করা প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি। তবে আমি আপনাদের নিজেদের ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এবার জানাবো ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। কুয়েতের তেল ট্যাঙ্কারে হামলার জবাবে ইরানে ২,০০০ পাউন্ড ওজনের বোমা ফেলল যুক্তরাষ্ট্র, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী প্রায় ২,০০০ পাউন্ড ওজনের এই বোমা ইস্পাহানের একটি গুরুত্বপূর্ণ অস্ত্রাগার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ব্যবহার করা হয়। তবে এ বিষয়ে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশের প্রেক্ষাপটে এই হামলাকে কেন্দ্র করে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানে ইস্পাহান শহরে প্রায় ২,০০০ পাউন্ড বা ৯০৭ কেজি ওজনের ব্লাঙ্কার ব্লাস্টার বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে, এমন খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইরানের একটি বিশাল বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ইস্পাহান শহরে এই ঘটনা ঘটে। শহরের উপকণ্ঠে অবস্থিত একটি বড় গোলাবারুদের ডিপোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় একাধিক শক্তিশালী সেকেন্ডারি বিস্ফোরণ ঘটে, যা বিশাল অগ্নিগোলক ও শকওয়েভ সৃষ্টি করে। ইস্পাহান ইরানের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র, যেখানে সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা শিল্পের পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পরিচালিত হয়। তবে এখন পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়টি স্বীকার করেনি। যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশের প্রেক্ষাপটে এই হামলাকে কেন্দ্র করে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে একই সময়ে পাকিস্তান, মিশর, সৌদি আরব ও তুরস্ক সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধান খুঁজতে বৈঠক করেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।